প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 97 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আশা করব তোমরা যে যেখান থেকে শুনছো সকলেই এপিসোডটাকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবে। আজকে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা একটা হসপিটালে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা হলো বিয়ে বাড়ির থেকে আসার পথে কয়েকজনের সাথে ঘটে যায় কিছু অলৌকিক ঘটনা। আশা করবো আজকে দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে, ভয় লাগবে। আজকে দেরি করব না, আজকের ইন্ট্রোটা ছোটই রাখলাম। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। প্রথমেই প্রেতচক্রের সব বন্ধুদের আমার নমস্কার, আর শুভ তোমার জন্য অনেক ভালোবাসা। আশা করছি তুমি ভালো আছো। আমি কয়েক মাস ধরে তোমার গলায় সত্যি ভৌতিক ঘটনাগুলো শুনছি, বেশ ভালো লাগছে। ভৌতিক ঘটনা শুনতে সবারই ভালো লাগে। আমি আজ তোমার সাথে ও প্রেতচক্রের সকল বন্ধুদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা রাতের ঘটনা শেয়ার করব। ঘটনাটা একটা হাসপাতালকে কেন্দ্র করে। তুমি আগের এপিসোডে বলেছিলে যে কারোর কাছে যদি হসপিটালের বা কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা থাকে তাহলে প্রেতচক্রে শেয়ার করতে। আমার কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নেই, কিন্তু হসপিটালের একটি ঘটনা আছে, সেটাই লিখে পাঠালাম। আশা করছি ভালো লাগবে। নমস্কার, আমার নাম চঞ্চল দে, বাড়ি মধ্যমগ্রাম। এখানে হসপিটালের নামটা উল্লেখ করলাম না, কিন্তু এতটুকু বলবো হাসপাতালটা খুব বড়, আর হাসপাতালটা সবাই এক নামে চেনে। এবার সরাসরি ঘটনায় আসি। দিনটা ছিল শুক্রবার। তো হঠাৎ রাত 1টা কি 1:30 নাগাদ আমার মেসো আমাকে ফোন করে, বলেন তোর মাসির শরীর প্রচণ্ড খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমি তোর মাসিকে নিয়ে এক্ষুনি রওনা হয়ে যাচ্ছি হসপিটালে, তুই পারলে একটা গাড়ি ভাড়া করে হসপিটালে চলে আয়। কথাটা শুনে তারপর বউকে এবং বাড়িতে মাকে ঘটনাটা জানালাম। মা যাবে বলে খুব জোরাজুরি করছিল, কিন্তু আমি মাকে বললাম যে আমি আর তোমার বৌমা যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো, এমনিতেই তোমার শরীর খারাপ। আমি মেশর থেকে হসপিটালের নামটা জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আমার মাসির বাড়ি ছিল বারাসাত। সেখান থেকে মেশো একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে মাসিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। আমি আমার একটি বন্ধুকে ফোন করলাম, বললাম তুই তাড়াতাড়ি তোর গাড়িটা নিয়ে চলে আয়, আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে। আমার এই বন্ধুটা ভাড়ায় গাড়ি চালাতো, তো ও আমার পুরো কথা শুনে 20 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আমার বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে যায়। ততক্ষণে আমরাও রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আমরা দুজনে গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। রাতের বেলা রাস্তা ফাঁকা, তাই ঘন্টাখানেকের মধ্যেই হসপিটালে পৌঁছে গেলাম। যখন হসপিটালে ঢুকলাম দেখলাম কিছুক্ষণ হয়েছে মেশো অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে এসে পৌঁছেছে। আমি গাড়ি থেকে নেমে ঝটফট মেশোর সাথে হাত লাগালাম, মাসিকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এমার্জেন্সি রুমে নিয়ে গেলাম। ডাক্তার মাসিকে দেখে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল, আর আমাদের বলল পেশেন্ট ভর্তি করার কাউন্টারে গিয়ে ভর্তি করার ফর্ম নিয়ে ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিতে, তাহলে আমরা রোগীকে ভর্তি নিয়ে নেব। আমি আর মেশো সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করার পর তারা মাসিকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়। মাসিকে রাখা হয়েছিল 7 তলা একটা বিল্ডিং আছে, তার 6 তলায়। সেখানে ওঠানামা করার জন্য লিফট এবং সিঁড়ি দুটোরই ব্যবস্থা ছিল। যেখানে ভর্তি করবার জন্য ফর্ম ফিল আপ করছিলাম, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যখন মাসিকে ভর্তি করে নেওয়া হলো তখন তারা সঙ্গে করে একজন লোক দিয়ে দেয়, এবং তিনি সঙ্গে করে আমাদের ওই 6 তলায় যে রুমে মাসিকে রাখা হবে সেই রুম পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। তো আমরা মাসিকে সেই রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকি। ডাক্তার ভেতর থেকে চেক আপ করতে থাকেন। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি একটা ব্লাডের স্যাম্পেল দিয়ে আমাদের বলে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করে নিয়ে আসতে হবে, আর কিছু মেডিসিন লিখে দেয়। সেই মেডিসিনগুলো আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলে। আমি ওখান থেকে বেরিয়ে বাইরের করিডোর দিয়ে হেঁটে আসছি। এসে আমি ভাবলাম সিঁড়ি দিয়ে নামতে অনেকক্ষণ সময় লাগবে, তার থেকে ভালো হয় আমি লিফটে করে চলে যাই। তো আমি লিফটের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বোতাম টিপতে দরজাটা খুলে যায়। আমি ভেতরে ঢুকে পড়ি। লিফট পুরো ফাঁকা। এই রাতের বেলা কেই বা ওঠানামা করবে।
আমি লিফটে ওঠার 1.5 থেকে 2 মিনিটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে এসে হাজির হলাম। আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় এবং আমি বাইরে বেরিয়ে আসি। এসে আমি ওষুধের দোকানের খোঁজ করতে থাকি। রাত তখন প্রায় 3টে। অত রাতে হাসপাতাল চত্বর প্রায় ফাঁকা, সবাই ঘুমিয়ে আছে। তাদেরকে ডাকতেও সাহস পেলাম না। এমন সময় কিছুটা এগিয়ে গিয়ে 2জন সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে ওষুধের দোকানের কথা জিজ্ঞাসা করলাম। তার সামনে বাঁ দিকে কিছুটা সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়ির ওপরে একটা বড় ওষুধের দোকান দেখিয়ে দেয়। আমি ওই ওষুধের দোকানে গিয়ে ওষুধগুলো নিয়ে এবং সেই ব্লাডের স্যাম্পেলটা ছিল সেটা তাদেরকে পরীক্ষার জন্য দিয়ে আসি। তারপর আমি মাসি যে বিল্ডিংয়ে ভর্তি ছিল সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। এবার যখন নিচে গ্রাউন্ড ফ্লোরে লিফটের কাছে আসলাম, দেখলাম কোনো লোকজন সেখানে নেই। আমি এবার লিফটের সুইচটা টিপলাম, তারপরে লিফটের দরজাটা খুলে যায়। এবারও লিফটে উঠে দেখলাম লিফট পুরো ফাঁকা, দরজা বন্ধ হয়ে গেল। আমি 6 তলায় যাব, তাই 6 নম্বর বোতামটা টিপে দিলাম। এরপর লিফট আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। এবার লিফটে ওঠার পর আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মনে হলো আমার ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে। তারপর আমার হঠাৎ মনে হতে লাগলো আমার আশেপাশে যেন অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। এরপর যেটা ঘটলো সেটা আরো ভয়ঙ্কর। আশপাশ থেকে আমার মনে হতে লাগলো অনেক মানুষ যেন চিৎকার করছে, বলছে বাঁচাও বাঁচাও। কখনো মানুষের কান্না, কখনো মানুষের হাহাকারের শব্দ। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি সব শব্দগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। এরপর হঠাৎ আমার লিফটের আলোটা কিছুক্ষণ কাঁপবার পর হঠাৎই নিভে যায়। পকেট থেকে আমার ফোনটা বার করি। হালকা আলোতে আমি দেখতে পাই কালো কালো অনেক ছায়ামূর্তি আমার চারিদিকে দাঁড়িয়ে আছে। তাদেরই কেউ কাঁদছে, কেউ বাঁচবার জন্য চিৎকার করছে। এমন সময় আমার ফোনেতে একটা ফোন ঢোকে, দেখি আমার ওয়াইফ আমাকে ফোন করেছে। আর ঠিক সেই মুহূর্তে লিফটের দরজাটা খুলে যায়। খুলতেই দেখি আমার বউ লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচি। আমি তাকে বুঝতে দিই না আমি ভয় পেয়েছি। আমার বউ আমাকে দেখে জিজ্ঞাসা করে, কি গো, এতক্ষণ লাগে একটা ওষুধ আনতে? আমি তাকে ওষুধের প্যাকেটটা দেখিয়ে বললাম, এই তো ওষুধ নিয়ে এসেছি। তারপর আমি আর আমার বউ দুজনে মিলে মাসি যেই রুমে ছিল সেই রুমের দিকে হাঁটতে থাকলাম। নার্সকে ডেকে ওষুধটা দিয়ে দিলাম, আর আমি আর আমার স্ত্রী দুজনে মিলে বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি লিফটে করে যেতে চাইছিলাম না। কী কারণে যেতে চাইছিলাম না সেটা বললাম না, কিন্তু আমার বউ বলল, চলো লিফটে করে, কিচ্ছু হবে না। আমি আমার বউ দুজনে মিলে লিফটে উঠলাম। তারপর লিফটের সুইচ টিপতে লিফটটা চলে আসলো। দরজা খুললে আমি আর আমার বউ দুজনে মিলে লিফটে ঢুকে গেলাম। তারপর কয়েক মিনিটের মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। এবার কিন্তু আমার সঙ্গে কোনো রকম ঘটনা ঘটেনি, কিন্তু এরপর আমার বউ যেটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার বউ বলল, জানো, যখন লিফটে করে নামছিলাম মনে হচ্ছিল আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আমার যেন অনেক মানুষের চিৎকার শুনতে পেলাম, যেন বলছে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম ও অবাকও হলাম, কারণ প্রথমে আমার সঙ্গে যেটা ঘটেছিল আমি তাকে হ্যালুসিনেশন ভেবেছিলাম, কিন্তু যখন একই ঘটনা আমার বউয়ের সঙ্গে ঘটলো তখন আমি এটাকে হ্যালুসিনেশন ভাবি কি করে। যাই হোক, আমি আমার বউকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আর বললাম না। মাসি আইসিইউতে ভর্তি ছিল, তাই ভিতরে কাউকে থাকতে দেবে না। তাই আমি, মেশো আর আমার বউ তিনজনেই নিচে দাঁড়িয়েছিলাম। মাসির একটা মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, অনেক দূরে বাড়ি, তাই তার আসতে কিছুটা সময় লাগবে। আমার একটু ধূমপানের নেশা ছিল, কিন্তু আমি মেশোর সামনে সিগারেট খাই না। তাই আমি বউকে বললাম, তুমি মেশোর কাছে থাকো, আমি একটু আসছি বলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। হাসপাতালটা অনেক বড়। এর আগে তেমনভাবে এই হাসপাতালে কখনো আসা হয়নি, তাই জানতাম না যে আমি কোন দিকে যাচ্ছি। 2-3 মিনিট হাঁটার পর দেখতে পেলাম সামনে একটা বড় আম গাছ। গাছটার চারদিকে গোল করে সিমেন্টের বেদি করা আছে। আম গাছটার পাশেই একটা বড় ঘর, আর ঘরটার সামনে অনেক স্ট্রেচার রাখা আছে। আমি ভাবলাম যে বেশি দূরে গিয়ে লাভ নেই, তাড়াতাড়ি এখানে বসেই সিগারেটটা খেয়ে নিয়ে আবার চলে যাব। তো আমি আম গাছটার তলায় বসে সিগারেটটা ধরালাম। সিগারেটটা খাচ্ছি, খেতে খেতে
ওই ঘরটার সামনে যে স্ট্রেচারগুলো ছিল ওই দিকে চোখ গেল। যা দেখলাম সেটা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। দেখলাম ওই স্ট্রেচারগুলো উপরে অনেক মৃতদেহ শোয়ানো আছে। এই মৃতদেহগুলো এক মুহূর্তে কোথা থেকে আসলো আমি বুঝতে পারছি না। রীতিমতো আমার হাত পা কাঁপতে শুরু করেছে। ছুটে যে পালাবো তাও পারছি না। এমনভাবে কতক্ষণ সময় কাটলো বুঝতে পারছি না। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা পকেট থেকে বার করে সামনের দিকে তাকালাম। দেখলাম সামনে স্ট্রেচারগুলো ফাঁকা। আমি ফোনটা ধরলাম। ধরে হ্যালো বলতেই আমার মাসির মেয়ের গলাম শুনতে পেলাম। ও বলছে, দাদা তুমি কোথায়? আমি এসে গেছি। আমি শুধু বললাম, এমার্জেন্সির সামনে দাঁড়া, আমি আসছি। কোনো রকমের দৌড়ে আমি সেখান থেকে চলে গেলাম। এটাই ছিল আসল ঘটনা, আর বড় করলাম না। এরপর মাসি সুস্থ হয়ে যায়। 3 দিন পর বাড়ি নিয়ে চলে আসি। কিন্তু ওই দিন আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। তুমি হসপিটালের ঘটনা চেয়েছিলে, তাই দিলাম। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা শুনিও। তোমার জন্য ও প্রেত চক্রের জন্য অনেক ভালোবাসা। আজকে প্রথমেই কিন্তু একটা ইউনিক ঘটনা শুনে নিলাম। অনেকদিন পর একটা হসপিটালের ঘটনা তোমাদের শোনাতে পারলাম। এর আগের এপিসোডে তোমাদের কাছে ব্ল্যাক ম্যাজিক বা হসপিটালের কোনো ঘটনা থাকলে সেই ঘটনা আমি লিখে পাঠাতে বলেছিলাম। তাই আজকে আমাদের একজন শ্রোতা বন্ধু এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছে। ঘটনাটা সত্যি আমার কাছে অনেক ভয় লাগলো, তাই তোমাদেরকে শোনালাম। তোমাদের কাছে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা থাকে তাহলে তোমরা ঝটপট আমাদেরকে লিখে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারো। আর তোমরা সবাই জানো যে আর 2টো এপিসোড পরেই আমাদের 100 নম্বর এপিসোড আসতে চলেছে। 100 নম্বর এপিসোডটা আমি একটু জমজমাট করতে চাইছি, তাই এখন থেকেই 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা সিলেক্ট করা শুরু করে দিয়েছি। তাই তোমাদের কাছে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, ইউনিক ঘটনা থাকে, তাহলে তোমরা সেগুলো আমাদেরকে ঝটপট লিখে মেল করে পাঠিয়ে দিতে পারো। 25 তারিখ পর্যন্ত 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা নেওয়া হবে। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা তোমাদের? যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ঘটনাটা বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে থেকো। আর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেগুলো আমরা দ্বিতীয় ঘটনা শেষে পড়ে শোনাবো। তাহলে তোমাদের জন্য আরও একটা নতুন ঘটনা অপেক্ষা করে আছে, সেটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি মিনা, তোমার প্রেত চক্রের একজন শ্রোতা। তোমার গলায় বলা ঘটনাগুলো আমার বেশ ভালো লাগে। আমি এবং আমার বাড়ির সবাই তোমার ঘটনাগুলো খুব মন দিয়ে শুনি। তাই আমি ও আমার 2 দাদার সাথে ঘটে যাওয়া একটা সত্যি অদ্ভুতের ঘটনা শেয়ার করছি। ঘটনাটা পছন্দ হলে তুমি প্লিজ প্রেত চক্রের সকল বন্ধুদের শুনিও। ঘটনাটা বেশি বছর আগের নয়, সালটা ছিল 2019। আমার মাস্তুতো দাদার বিয়ে। আমি এবং আমার পুরো পরিবার গিয়েছিলাম আমার দাদার বিয়েতে। আমরা সন্ধ্যা থেকেই সাজগোজ করে বরযাত্রী গিয়েছিলাম। বৌদির বাপের বাড়ি নৈহাটি। বিয়ে শেষ হওয়ার পর আমি এবং আমার 2 দাদা আর এক দিদির সাথে খাওয়া দাওয়া সেরে সিঁড়ি দিয়ে নেমে রাস্তার দিকে বের হই। বিয়েবাড়ির গেটের ঠিক উল্টো দিকে একটা অন্ধকার রাস্তা। সারা জায়গাতে আলো থাকলেও ওই গলিটাতে আলো দেওয়া হয়নি। দেখি আমার মা এবং মাসিরা ওই গলিটার দিকে চলে যাচ্ছে আর আমাদের ডাকছে, ওই এদিকে আয়। আমরা উত্তর দিলাম, আমরা তো আসার সময় ওই রাস্তা দিয়ে আসিনি, যেই দিক থেকে এসছি সেটা তো বাঁদিকের রাস্তাটা, বড় রাস্তা, আলো দেওয়া। এই দিকে কেন যাচ্ছ? উত্তরে এক মাসি বলল, না এটা দিয়ে যেতে বলল মামা, এটা শর্টকাট, বাস সামনেই দাঁড়িয়ে আছে, আয় চলে আয় তোরা। আমরা ভাবলাম তাহলে তাই হবে। এই বলে আমরাও ওই দিকে এগাতে থাকলাম। এগানোর সময় আমার মা মাসিদের ডেকে বললাম, আরে দাঁড়াও, আমরাও আসছি। কিন্তু ওরা দাঁড়াচ্ছিল না আমাদের জন্য। এর মধ্যেই দিদি বলল, খেতে যাওয়ার সময় ফোনটা মায়ের কাছে রেখে এসছি, দাঁড়া নিয়ে আসি। ও আবার বিয়েবাড়ির ভেতরে চলে যায়, আমাদের বলে দাঁড়াতে। আমরা দাঁড়িয়ে গেলাম ওর জন্য মাঝপথেই। কিন্তু মা মাসিদের গ্রুপটা সোজা গিয়ে ডান দিকের অন্ধকারে চলে গেল। আমরা বলা বলি করছি যে মারা এবার মনে হয় বকবে আমাদেরকে, ওরা চলে গেল আমাদেরকে ছেড়ে। আর এই মেয়ে যে কত দেরি করছে। কয়েক মিনিটের মধ্যে দিদি বেরিয়ে এসে বলছে, ওই এই দিকে আয়।
আমরা বললাম তোর জন্য বকা খেতে হবে, তাড়াতাড়ি আয়, মারা চলে গেছে। উত্তরে বলছে শিগগিরই এই দিকে আয়, মা আর মাসি এখনো নামেনি ওপর থেকে, ওরা এখনো সবাই খেতে বসেছে, ওরা এইখানেই। আমরা ভাবলাম ও মজা করছে আমাদের সাথে। বিশ্বাস না হওয়াতে আমরা গেলাম, গিয়ে নিজের চোখে দেখলাম। আর যেটা দেখলাম সেটা হলো মা ও মাসিরা খেতে বসেছে। আমরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলাম এবং এটা দেখে আস্তে করে আমরা সবাই নিচে নেমে আসলাম। কিছুক্ষণ পর মা মাসিদের খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে নেমে আসলো, তারা যখন গেট দিয়ে বেরোচ্ছে, দেখলাম ঠিক যে কজন ওই অন্ধকারে আমাদের ডাকছিল সেই কজনই মা মাসিরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণের জন্য ভেন্ডি খেলাম, কি দেখছি একসাথে, চারজনই ভুল দেখলাম, চারজনেই কি ভুল শুনলাম, কি করে? সবাই আমাদের খুব বকাবকি করছিল যে অন্ধকার দেখেও কিভাবে আমরা চলে গেলাম ওই দিকে। একবারও ভাবলাম না যে আমরা ওই দিক থেকে আসিনি, কেন ওই দিকে ফেরত যাব? জানি না আমাদের সাথে কি হয়েছিল, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। যতবার বলতে গেছি আমাদের কথা হেসে উড়িয়ে দিয়েছে, না হলে বকাবকি করেছে যে মাঝরাতে ঘুমের ঘরে ভুলভাল বকছি আমরা। কিন্তু একসাথেই সবাই ভুল দেখলাম, শুনলাম, কিভাবে জানি না আমাদের কোনো ভুল হয়নি সেদিন। ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। এই ঘটনার 8 দিন পর আমরা দাদা ও বৌদির সাথে অষ্টমঙ্গলা যাই। এরপর আমার নতুন বৌদির দাদার বউকে বিয়ের দিন রাতে ঘটনাটার কথা বলেছিলাম। বৌদি তখন বলেছিল ওই যে রাস্তাটার দিকে আমরা গিয়েছিলাম, ওই রাস্তাটায় একটা বাড়িতে ওই একই দিনে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়েটি অন্য কাউকে ভালোবাসতো, তাই বিয়ের 3 দিন আগেই আত্মহত্যা করেছিল। জানি না এটার সাথে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা। জানি না সেদিন কারা আমাদেরকে হুবহু মাসির আওয়াজে ডেকেছিল এই দিকে আয়। আমার প্রশ্ন করায় উত্তর দিয়েছিল, কিন্তু এগিয়ে চলেও যাচ্ছিল। সেদিনের ঘটনাটা আজও মনে পড়লে আমাদের খুব ভয় লাগে। আর সবাই একই কথা বলি যে একসাথে চারজনেই ভুল কিভাবে দেখলাম, শুনলাম। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আশা করবো আজকের ঘটনা দুটি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকো। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো ইউনিক ভৌতিক ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে সেই ঘটনাগুলো ঝটপট লিখে আমাদেরকে মেল করে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা সবাই জানো যে আর 2 এপিসোড পরেই আমাদের 100 নম্বর এপিসোড আসতে চলেছে। 100 নম্বর এপিসোডটা আমি একটু জমজমাট ভয়ঙ্কর করতে চাইছি। এখন থেকেই 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা সিলেক্ট করা শুরু করে দিয়েছি। তাই তোমাদের কাছে যদি কোনো ইউনিক সত্যিভৌতিক ঘটনা থাকে তোমরা সেগুলো ঝটপট আমাদেরকে লিখে মেল করে পাঠিয়ে দিতে পারো। 25 তারিখ পর্যন্ত 100 নম্বর এপিসোডের জন্য ঘটনা নেওয়া হবে। আর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো এবার একটু পড়ে নেব। প্রথমেই কমেন্ট করেছে সুদেশনা সিনহা রায়, 2টো ঘটনাই দুঃখের ছিল। এরপর কমেন্ট করেছে নুরু কাজী, খুব সুন্দর হয়েছে। কমেন্ট করেছে শুভ দাস, ঘটনা দুটোই খুব ভয়ের ছিল। এরপর কমেন্ট করেছে আবুল হোসেন, দাদা খুব ভালো ছিল ঘটনাগুলো, আরও ভালো লাগলো তোমার কাছ থেকে শুনে। তারপর কমেন্ট করেছে দেখতে পাচ্ছি আকাশ মণ্ডল, ও বলছে বাইরে বৃষ্টির ওয়েদারে প্রেতচক্রের গল্পগুলো শোনার মজাই আলাদা। সত্যি বলেছ, বৃষ্টির ওয়েদারে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন কিন্তু শুধু বৃষ্টির শব্দই শোনা যায়। এই রকম সময় ঘরের আলোটা নিভিয়ে ফোনের ভলিউম কিছুটা বাড়িয়ে কানে হেডফোনটা লাগিয়ে এই রকম সত্যি ভৌতিক ঘটনাগুলো শুনতে এবং ভয় পেতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবার জন্য। আর মনে রাখবে প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাটা খোলা মনে শুনবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।